প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 23। লেখনীতে জান্নাত নুসরাত। মোমো রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটাকে কিছুক্ষণ চুপচাপ দেখল। কুকুরটাকে জ্বালানোর জন্য মাথায় চাপলো দুষ্টু বুদ্ধি। কুকুরের পেছনে লাগার জন্য আশেপাশে চোখ বুলালো। আজ আর কাল মিলিয়ে 2 দিন মেজো মামার বাড়িতে ইরহাম আর নুসরাতের চুলোচুলি হয়নি, তাই বিনোদন দেখা থেকে দূরে তারা সবাই। কুকুরকে জ্বালানোর উদ্দেশ্যে পা বাড়ানোর আগেই ঘেউ ঘেউ করে ডেকে উঠল কুকুরটা। বাঁকা কুচকুচে কালো লেজ নাড়িয়ে নিজের লাল চোখ দিয়ে মোমোর দিকে তাকিয়ে গা ঝাড়া দিল। এতক্ষণে মোমোর টনক নড়ল। কুকুরটা নির্ঘাত তাকে কামড় দেওয়ার জন্য এদিকে এগিয়ে আসছে। চোখ বড় বড় করেই মোমো দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কুকুরটাকে হিংস্র গতিতে তার দিকে তেড়ে আসতে দেখে হুঁশ ফিরল। পা ঘুরিয়ে দৌড় দেওয়ার পূর্বেই জুতোর ফিতে ছিঁড়ে মুখ থুবড়ে উল্টে পড়ল কংক্রিটের রাস্তায়। মুখ রাস্তা স্পর্শ করার আগে নিজের 2 হাতের তালুর আড়ালে ঢেকে নিল তা। এতে করে মুখের শেষ রক্ষা হলেও হাতের উল্টো পিঠে ছেলে গেল খারাপভাবে। মুখ থুবড়ে পড়ার জন্য হাঁটু আর পায়ের নখে ব্যথা ব্যাখ্যা করার মতো ভাষা পেল না। পায়ের নখ হয়তো উপড়ে গিয়েছে, নয়তো কোনোরকম চামড়ার সাথে ঝুলে আছে। ঘাড় সামান্য বাঁকানোর আগেই ভেবে নিল কি হতে চলেছে তার সাথে। সাথে সাথে জীবনের করা সব পাপের জন্য তওবা করে নিল। অতিরিক্ত ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। কান্নারত গলায় মৃদু আওড়ালো, মামুনি। ফিসফিসে স্বরে কাঁদতে কাঁদতে তা জোরালো রূপ ধারণ করলো। নিজের পেছনে থাকা কুকুরটা উচ্চ শব্দে ঘেউ ঘেউ করছে তা শোনার প্রয়োজন বোধ করল না মমো। সে নিজের চিন্তায় একান্ত ব্যস্ত হলো। নিজেকে গালি দিল, কেন এই পাগল কুকুরের পেছনে লাগতে গিয়েছিল। মোমো এত চিন্তায় মশগুল হলো, ভুলেই গেল এতক্ষণ হয়ে গেল কুকুর কেন তাকে কামড় দেয়নি। যখন এই কথা মোমোর মাথায় আসলো, সামান্য ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল। দেখল কুকুরটা একপাশে পড়ে আছে, গায়ের মধ্যে মারের দাগ, জিহ্বা বের করে অস্বাভাবিকভাবে কাতরাচ্ছে। এক চোখ কুঁচকে মোমো বিড়বিড় করলো, এরকম বেরহমের মতো কে মেরেছে। চোখ ফিরিয়ে যাকে দেখলো তাতে নিজের ভেতরে এতক্ষণে উদয় হওয়া সব ভয় এক নিমেষেই দূর হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আরশ হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে, ইশারা করছে হাত ধরে উঠে আসতে। খুশির তোপে মোমোর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাদো কাদো চেহারা নিয়ে ঠোঁট ভেঙে ডেকে উঠল, ছোট ভাইয়া। আরশ কথা বলল না। গম্ভীর মুখভঙ্গি নিয়ে মোমোর পাশে পা ভেঙে বসলো। কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস? মোমো উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল ব্যথা পেয়েছে বলে। আরশের হাঁটু কংক্রিটের রাস্তায় ছুতেই মোমোকে তুলে বসানোর চেষ্টা করলো। মোমো লজ্জা লজ্জা মুখ নিয়ে মাহাদির দিকে তাকিয়ে থাকলো। আরশের হাত ধরে উঠে বসতে চাইল না, তাই আরশ নিজ উদ্যোগে মাহাদির উদ্দেশ্যে সামান্য শব্দে বলে উঠল, ওদিকে তাকা। মাহাদি অবাক হয়ে নিজের দিকে আঙুল তাক করে নিশ্চিত হওয়ার জন্য শুধালো, আমি? আরশ আশেপাশে তাকিয়ে বিরক্তির সুরে হেয়ালি করে বলল, তুই ছাড়া এখানে আর কেউ আছে? মাহাদি নাক কুঞ্চন করে পিছু ফিরল, মিনমিন করে আওড়ালো, এই ভদ্রমহিলার মাটিতে মুখ থুবড়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? বিরক্তিকর। আরশ মোমোর দিকে ফিরে তাকে সুন্দর করে বসিয়ে দিতে দিতে মাহাদিকে আবারও সাবধান বাণী দেওয়ার মতো করে ধমকিয়ে বলল, চোখ নিচের দিকে রাখ, ভুলেও যেন এদিকে না আসে। আরশের ধমকানোতে মোমো শঙ্কিত হওয়া কোনা চোখে তাকালো নিজের থেকে 2 হাত দূরে। কুকুরটা মার খেয়ে আধমরা হয়ে পড়ে আছে এক কোনায়। তার পাশ ঘেঁষে পড়ে আছে শক্তপোক্ত লাকড়ির মোটা 2টো টুকরো। কুকুরটা মার খাওয়ার তোপে লম্বা করে জিহ্বাখানা বের করে আছে মুখের বাহিরে। ওতে করে কুকুরটাকে দেখতে এখন আরও বেশি বিশ্রী ঠেকছে মোমোর নিকট। মোমো চোখ ঘুরিয়ে ভয়ে ভয়ে আরশের দিকে তাকালো। ঢোক গিলে কিছু বলার পূর্বেই আরশ বড় ভাইয়ের মতো মোমোর হাঁটুর নিচে এক হাত ঢুকিয়ে অন্য হাত পিঠে চেপে ধরে আলগোছে কোলে তুলে নিল। মেয়েলি শরীরে যাতে কোনো জায়গায় অস্বাভাবিক স্পর্শ না লাগে সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করল। আকস্মিক কোলে তুলে নেওয়ায় মোমো হকচকিয়ে উঠল। চোখ বড় বড় করে ভাইয়ের পানে চেয়ে মিনমিন করে কিছু বলার পূর্বে আরশ ধমকালো, এত বড় মেয়ে কুকুরের পেছনে লাগতে চাস কেন? বাচ্চা রয়ে গিয়েছিস তুই? থাপড়ে গাল ফাটিয়ে দেবো আরেকদিন এসব করতে দেখলে। মোমো ভয়ে ভয়ে উপর নিচ মাথা নাড়ালো। আর জীবনেও সে এসব করবে না। বুকের ভেতর মাংসপিণ্ডটা ধুকধুক করে স্পন্দিত হচ্ছে। চোখ খিচিয়ে নিল সে ভয়ে। শঙ্কিত হওয়া মনে মনে বিড়বিড় আওড়ালো,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নুসরাতের জন্য সমবেদনা প্রকাশ করতে ভুলল না। চিন্তা করতে ব্যস্ত হলো, এই রাগী বেটার সাথে সংসার করবে কিভাবে বেচারি। ব্যথিত মনে যখন নিজের পাশে তাকালো তখন কানে পুরুষশালী গলার আওয়াজ বাজলো। মাহাদি গলা নিচে নামিয়ে মোমোকে স্পষ্ট ঠাট্টা করে বলছে, তোমার পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই? যেখানেই যাই সেখানেই তুমি উল্টো হয়ে পড়ে থাকো, অকর্মার ঢেকি। মোমো নাক ফুলিয়ে আরসের দিকে তাকিয়ে নীরবে নিজের অভিযোগ জানালো। আরস মাহাদিকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। চোখের ইশারায় কিছু একটা কথা সেরে নিল নিজেদের মধ্যে। মাহাদি মাথা নাড়াতেই আরস বলে উঠল, মাথা ফাটাবো তোর আমার বোনকে কিছু বললে। মোমো নীরবে দেখলো আরস আর মাহাদির চোখাচোখি। নিজ মনে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি ছোট বাচ্চা যে এরা আমাকে এইভাবে বুঝ দিচ্ছে? দীর্ঘশ্বাস ফেলে শরীরের পুরো ভার ছেড়ে দিল আরসের গায়ে। অস্বস্তিতে ঘাট হওয়ার কথা থাকলেও মোমোর একটুও অস্বস্তি হলো না আরসের কোলে। আরস তাকে এমনভাবে ধরে রেখেছে যেন হাতের স্পর্শ এদিক সেদিক একবারও না হয়। সোফার ওপর মোমোকে বসিয়ে দিয়ে আরস পাশে বসলো। লিপি বেগমকে ডেকে উঠল, মাম্মা দেখে যাও। লিপি বেগম তড়িঘড়ি করে এসে উপস্থিত হলেন নিচে। তিনি আরসের রুম পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। ঘরের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাপড়। নিচে নেমে এসেই কোনো দিক চোখ না দিয়ে ঠাস করে আরসের কাঁধে থাপ্পড় বসালেন। আরস মুখ ব্যথাতুর বানিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাম্মা কি সমস্যা তোমার? এভাবে হামলা করছো কেন? কি করেছি আমি? লিপি বেগম চোখ রাঙিয়ে আরেকটা থাপ্পড় বসালেন আরসের পিঠে। রাগী মুখে বললেন, এই তোর সমস্যা কি? এক কাপড় রোজ পরে বাহিরে যাস, তারপরে রুম কেন গরুর গোয়ালের মতো রাখিস? কথা শেষ করে আরেকটা থাপ্পড় মারলেন আরসের কাঁধে। আরস কাঠখোট্টা গলায় বলল, এক কাপড় পরি না, অল ক্লোথস হ্যাভ দ্য সেম কালার। লিপি বেগম ধূপ করে কিল বসালেন। তারপর জানতে চাইলেন, তোকে বলেছি এখানে ইংরেজি ঝাড়তে? ইংরেজ। আর একটা থাপ্পড় মারার আগেই সোফার উপর বসে কিটকিট করে হাসা মোমোকে লক্ষ্য করলেন। এক পা সেন্টার টেবিলে রাখা তার। লিপি বেগম এগিয়ে এসে পাশে বসতেই হাতের পিঠে জখম, কপালের কোণে, পায়ের বুড়ো আঙুলের নখের মধ্যে জখম দেখলেন। নখটার অবস্থা দেখে গা গুলালো লিপি বেগমের। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন বুড়ো আঙুলের চামড়ার পাশ। হাঁটুর মধ্যে রক্ত বের হয়, প্লাজো সালোয়ারের উপরে দাগ বসে গিয়েছে। সেদিকে চোখ রেখে লিপি বেগম জিজ্ঞেস করলেন, ব্যথা হচ্ছে? মোমোর ঠোঁট টিপে উপর নিচ মাথা নাড়ল। লিপি বেগম কিভাবে হলো তা জানার প্রয়োজন বোধ করলেন না। দৌড়ে নিচের রুমে গিয়ে নিয়ে আসলেন ফার্স্ট এইড বক্স। মোমোর পাশে বসতে বসতে চোখ ফেরালেন আরস আর মাহাদির দিকে। দুজনকে রুমে যাওয়ার জন্য বলতে, কিন্তু তার পূর্বেই দেখলেন দুজন চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে। চোখ ফিরিয়ে নিয়ে তুলো দিয়ে প্রথমে মোমোর নখের আশপাশ পরিষ্কার করলেন। তারপর স্যাভলন দিয়ে মোমোর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের হলো। আরস বড় বড় পা ফেলে করিডোর পেরিয়ে চলে গিয়েছে। মাহাদি দোতলার করিডোরের উপর থেকে চোখ ফিরিয়ে এক পলকের জন্য তাকাতেই পুরুষালী শরীরটা টানটান হয়ে গেল। চোখের মধ্যে ভাসল সাদা ধবধবে মেইলি পা। লিপি বেগম মোমোর সাথে কথা বলতে বলতে হাঁটুর উপরে কাপড় তোলার আগেই থামলেন। ঘাড় বাঁকিয়ে উপরে তাকাবেন ভাবলেন, তার আগেই মাহাদি সেখান থেকে চলে গিয়েছে। লিপি বেগম ঘাড় কাত করেই ডেকে উঠলেন, সেজ এদিকে আয় তো। ঝর্ণা বেগম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। লিপি বেগমের ডাকে সাড়া দিতে তাড়াহুড়ো করে ফোন রেখে দৌড়ে আসলেন নিচে। ততক্ষণে মুখে জিয়াপা জিয়াপা বলে ফেনা তুলে ফেলেছেন। রোহিণী নিজেও হই হুল্লোড় শুনে এসে হাজির হলেন। মোমোকে সোফার উপরে আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে পড়ে থাকতে দেখে দুজনের বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেল। রোহিণী এমন অবস্থা দেখে হেসে দিলেন। যেখানে সেখানে সিরিয়াস মুহূর্তে হাসির ব্যামো আছে ওনার। আর তাই এই ব্যামো খুব নিপুণভাবে কেড়ে নিয়েছে সৈয়দ বাড়ির পঞ্চম সদস্য। রোহিণী বেগম মজা করে বললেন, কিরে মোমো, কোথায় আবার উল্টে পড়লি? যখনই আসিস তখনই কাদায় গড়াগড়ি, না হয় নোংরা রাস্তার পানি গড়াগড়ি খেয়েই আসিস। কেন রে, তুই হাঁটতে পারিস না? ছোটবেলায় কি তোকে আমরা হাঁটা শিখাইনি? কথাটা শেষ করে রোহিণী বেগম শব্দ করে হাসতে লাগলেন। অতিরিক্ত হাসির জন্য চোখের কোণে পানি জমা হলো, তা ওড়নার কোণ দিয়ে মুছে নিলেন। মোমো অতি দুঃখের সাথে নিজেও হেসে দিল রোহিণী বেগমের সাথে। লিপি বেগম ঠোঁট টিপে হেসে বললেন, ছোট, তুই এদিকে আয়, তোর স্বাস্থ্য ভালো আছে, মোমোকে আমার রুমে নিয়ে যেতে সাহায্য কর। রোহিণী নাক ফুলিয়ে ডেকে উঠল, আপা।
লিপি বেগম আর ঝর্ণা বেগম হেসে উঠলেন। মোমোকে কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াতে বললেন। মোমো পায়ের পাতায় ভর দিতে গিয়ে কাঁপুনি শুরু হলো। ধূপ করে আবার বসে গেল নিজের জায়গায়। ঝর্ণা বেগম কিছুটা হেসে বললেন, মোমো যেখানে দাঁড়াতেই পারছে না সেখানে উপরে উঠে যাবে কি করে? এক কাজ করি, আপা আর ছোট মোমোর 2 হাত ধরো, আমি পা ধরে ওকে উপরে নিয়ে যাব। ঝর্ণা বেগমের কথায় হেসে দিল উপস্থিত সবাই। রোহিণী বেগম বললেন, মোমো দেখলি তোর ভাগ্য, এই বয়সে এসেও মামিদের কোলে চড়ার মতো সৌভাগ্য হলো। রোহিণী বেগম মোমোকে ভয় দেখাতে 2 পা এগোলেন মোমোর দিকে। মোমো আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। রোহিণী বেগম হাসি মুখে 2 হাত তুলে বললেন, আয় মোমো, মামুনির কোলে আয়। মোমো পেছনের দিকে সরতে সরতে বলে উঠল, সেজ মামুনি, ছোট মামুনিকে দূরে সরান। রোহিণী বেগম ড্রয়িং রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। জাইন রুম থেকে বের হয়ে এদিকে আসতেই লিপি বেগম বললেন, বাবা একটু সাহায্য কর। জাইন এক ভুরু উঁচু করে গম্ভীর গলায় শুধালো, কি সাহায্য? মোমোকে একটু আমার রুমে দিয়ে আয়। জাইন একবার মোমোর দিকে তাকালো, পরপর চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছে। জাইন আর কোনো শব্দ ব্যয় করলো না, আলগোছে হেঁটে এগিয়ে গেল মোমোর দিকে। কোলে তুলে নিয়ে গটগট করে উপরে চলে গেল। মোমোর এবার আরও দ্বিগুণ তালে বুক কেঁপে উঠল ভয়ে। চোখ তুলে চাপদারির আড়ালে ঢাকা শুভ্র মুখখানা লক্ষ্য করল। দূর থেকে এই লোককে দেখলে ভয় লাগে, কিন্তু কাছ থেকে আরও বেশি। মোমো গুটিয়ে নিল নিজেকে। রুমে এসে বিছানায় বসিয়ে দিয়ে আলগোছে বের হয়ে গেল জাইন। রোহিণী একটু দ্বিধাহীনতায় ভুগছিলেন। জিজ্ঞেস করলেন, তুই এখন হাঁটতে পারছিস না, তাহলে আমাদের বাসায় কিভাবে হেঁটে আসলি? নাকি মামিদের কোলে চড়ার ধান্দা করছিস বলে তখন ওভাবে বসে গেলি? হুম, বল মোমো। লিপি বেগম রোহিণী বেগমকে থামিয়ে উত্তর দিলেন, আরস কোলে করে নিয়ে এসেছে। রোহিণী বেগম হতাশার কণ্ঠে বলে উঠলেন, মোমো রে মোমো, এই বয়সে এসে তুই 2বার ভাইদের কোলে চড়ে বসলি, কি ভাগ্য রে তোর। তোর মামা এখন পর্যন্ত আমাকে একবারও কোলে চড়ায়নি। বেফাস কথাটা শেষ করে জিভ কাটলেন রোহিণী বেগম। বুঝলেন তিনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন জায়েদের সামনে। তাই পরিবেশ স্বাভাবিক করার জন্য জোরে হেসে দিলেন। মিনমিন করে বললেন, মজা করছিলাম আপা। আরশ আর মাহাদি করিডোর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে জাইন এগিয়ে আসলো দুজনের কাছে। গম্ভীর গলায় শুধালো, দুজনে কি খিচুড়ি পাকাচ্ছিস? আরশ নিজের দিকে আঙুল তুলে দুপাশে মাথা নাড়ালো। মাহাদিও সেম করলো। জাইন গিয়ে সোজাসুজি দাঁড়ালো দুজনের সামনে। আরশ আর জাইন সমান উচ্চতায় হওয়ায় দুজনের চোখাচোখি হলো প্রথমে। গায়ের দিক দিয়েও দুজনেই সুঠমদেহী। তাদের মধ্যে মাহাদি 1 ইঞ্চি ডিফারেন্স খাটো। কাছ থেকে দেখলে বোঝা যায় মাহাদি একটু খাটো আরশ আর জাইনের তুলনায়, কিন্তু দেহের দিক দিয়ে মাহাদিও সমান সুঠামদেহী, টকবগে পুরুষ। রূপে জৌলস সৌন্দর্যে এই 2 ভাইয়ের থেকে কম কিছু না। জাইন ধবধবে ফর্সা হওয়ার দরুন উজ্জ্বল শ্যামলা আরশকে তার সামনে দাঁড়ানোতে কিছুটা কালো দেখালো। আরশ মেকি হাসিতে বা গালে গর্ত সৃষ্টি হলো। ঠোঁটের কোণ ঘেঁষে ফুলে উঠল সূক্ষ্ম সুতোর মতো পরিমাণ খাজ। জাইন নিজেও আরশকে ভেঙিয়ে মেকি হাসল। তারও ঠোঁটের ডান দিক দিয়ে সুতো পরিমাণ খাজ সৃষ্টি হলো। আরশকে তীক্ষ্ণতার সহিত অবলোকন করতে করতে জাইন নিজের খাড়া নাকে চুলকালো। তারপর এক ভুরু বাঁকিয়ে রেড চেরির মতো লাল ঠোঁট জোড়া নাড়িয়ে শুধালো, হাসছিস কেন? আরশ বলল, এমনি। জাইন 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। তীক্ষ্ণ চোখে আরশকে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, ধূমপান করা ছেড়ে দিয়েছিস নাকি এখনো করছিস? আরশের থেকে চোখ সরিয়ে মাহাদির পানে চাইল, যার মানে দুজনের কাছে উত্তর চাইছে সে। মাহাদির সাথে সাথে বলে উঠল, তুমি সেবার না করার পর হাতও দেইনি, গড প্রমিস ভাইয়া। আরশ তেরা গলায় জিজ্ঞেস করলো, সত্যি বলবো নাকি মিথ্যা? জাইন এক হাতে শার্টের হাতা গুটিয়ে নিল। তীক্ষ্ণতাপূর্ণ আওয়াজে হিসিয়ে বলল, মিথ্যেই বল শুনি। মাহাদি আলগোছে 2 পা পেছনে সরে গেল। চোখের সামনে ভাসলো ফ্রান্সে থাকার সময়ের একটা কথা। বছরখানেক আগে সিগারেট খাওয়ার সময় ছাদে হাতে নাতে ধরা পড়েছিল জাইনের কাছে সে আর আরশ। এই লোক রাগে না, কিন্তু সেদিন দেখার মতো রাগ করেছিল।
শুভ্র মুখে রাগের জৌলসে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ছাদের ওপর পড়ে থাকা রড লাঠি নিয়ে এসে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই অতর্কিত হামলা করেছিল তাদের দুজনকে পেছন থেকে। মার খাওয়া জানলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতো, কিন্তু এই লোক কোনো পূর্ব প্রস্তুতি নিতে দেয়নি তাদের। এত মার খেয়েছিল, পায়ের হাড্ডি ভেঙে 1 মাস বিছানায় বসেছিল। তাদের সেবাও এই লোকই করেছিল। জুতো মেরে গরুদান যাকে বলে, সেরকম কিছু। এখনো চোখে ভাসছে মাহাদির পা ব্যান্ডেজ করে পঙ্গু হয়েছিল সেই দৃশ্য। যে দেখতে এসেছে বলেছে গিয়েছে খুব ভালো হয়েছে। তার নিজের বাপ ও জাইনের পেশে চাপড় মেরে বলেছিল, গুড জব ম্যান। একটুও সহানুভূতি দেখায়নি তাকে আর আরশকে। এরপর কোনোদিনও সিগারেটে হাত দিয়ে ছুঁয়ে দেখেনি সে, কিন্তু তার পাশে দাঁড়ানো তার অতি প্রিয় বন্ধু ভাইয়ের কথা না শুনে আবারও সিগারেট খেয়েছে। সেবার লাস্ট ওয়ার্নিং ছিল জাইনের কাছ থেকে, নিষেধাজ্ঞা জারি করেছিল যেন এই ধরনের কোনো কাজ করতে না দেখে। আর দেখলে আগের বার 1 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল, পরের বার 1 মাস নয়, সারা জীবন পড়ে থাকতে হবে। মাহাদির মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। আজ বন্ধুর দায়িত্ব একদম ভালো করে পালন করবে সে ভেবে নিল। আরশকে ফাঁসিয়ে দিতে বলে উঠল, ভাইয়া এখনো সিগারেট খায়, কয়েক ঘা লাগিয়ে দেন। কথা শেষ করেই কেটে পড়ল। এখন কয়েকটা খাক এই রামছাগল, সারাদিন তার উপর চড়াও হয়। ওনার উপর চড়াও হওয়ার লোক আছে সেটাও একটু বুঝুক, এবার একা একা ঠেলা সামলাক। আজ সে নিজেকে নিজে নিয়ে গর্ববোধ করছে। বন্ধুত্বের গুরুদায়িত্ব হলো প্রতি পদে বন্ধুকে বাস দেওয়া, আর আজ তা সে পালন করেছে। একবার চলে গেলেও কিছু হবে না, তাই আলগোছে কেটে পড়ল। জাইন আরশের দিকে তাকালো ভুরু বাঁকিয়ে। সামান্য কপাল কুঞ্চন করতেই আরশ গম্ভীর গলায় বলল, ছেড়ে দিয়েছি। জাইন এবার অন্য হাতা গুটিয়ে বলল, সত্যি বল। বেশি না, দিনে 4টা রাতে 4টা। সপ্তাহখানেক বাদে বুধবার রাত নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে গোপন বৈঠকে বসেছে। আজকের গোপন বৈঠকে উপস্থিত আছেন নাজমিন বেগম। নুসরাত নাসির সাহেবকে নাকি স্বরে অভিযোগ করল, আব্বা, আপনার ভাইয়ের ছেলে আমার বাইক বোম মেরে উড়িয়ে দিয়েছে গত সপ্তাহে। আর তুই কি করেছিস? নাজমিন বেগমের প্রশ্নে নুসরাত চোখ ঘুরিয়ে তাকালো। চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে উঠল, সাথে দাঁতে দাঁত চেপে বলল, আমি সত্যি বলছি, কিছু করিনি। কথাটা শেষ করতে পারল না। চলতে থাকা ঠোঁটে উল্টো হাতের থাপ্পড় পড়ল, তারপর 2 গালে পড়ল। কানে আসলো নাজমিন বেগমের কথা, আমাকে চোখ দেখাস তুই? আমাকে দাঁত দেখাচ্ছিস তুই? আমার সাথে উঁচু গলায় কথা বলছিস তুই? এখান থেকে যা, ভাগ। নুসরাত পরপর কষে কয়েকটা থাপ্পড় খেয়ে গাল ফুলিয়ে বসে রইল, মুখটা একদম ভোঁতা হয়ে আছে। নুসরাত নাজমিন বেগমের থেকে দূরে সরতে সরতে বলল, আব্বা দেখেছেন আপনার ভদ্রমহিলা আমাকে কিভাবে পিটালো? আব্বা আপনি কিছু বলবেন না? নাজমিন বেগম তেরে আসবেন তার আগেই নাসির সাহেব নাজমিন বেগমকে চোখ দেখালেন, ইশারায় বসতে বললেন। নাজমিন বেগম খ্যাপাটে চোখে তাকিয়ে বসে গেলেন নিজ জায়গায়। নুসরাত থাপ্পড় খাওয়ার ভয়ে ভেগেছিল দরজার দিকে। নাজমিন বেগমকে বসে যেতে দেখে নিজেও এসে বসলো ইশরাতের পাশ ঘেঁষে। ইশরাত ঠোঁট টিপে হাসছে। নুসরাত কপাল কুঞ্চিত করে হাসি দেখল, তারপর বলল, হেসে নে হেসে নে, কয়েকদিন পর জাইন ভাইয়াকে বিয়ে করে কাজ করবি আর কাঁদবি। হাসি আসবে না তখন, কাঁদবি আর গাইবি, মুঝে পাপা কে ঘর জানা হে, মুঝে হাসনা নেহি আতা হে, মুঝে দুলহান নেহি বাননা হে। নুসরাত কথা শেষ করতে পারল না, বাজিয়ে 2টো থাপ্পড় পড়ল 2 গালে। নুসরাতের মনে হলো তার সামনের পৃথিবী ঘুরছে। তার মা আজ এত মারছে কেন? কানে এলো নাসির সাহেবের ধমকানো, নাজমিন একদম বাড়াবাড়ি করবে না, কখন থেকে দেখছি মেয়েটাকে কথা বললেই চাপ্পড় মারছো। কিছু বলছি না মানে এই না যে কিছু বলবো না, চুপচাপ বসো। এত বড় মেয়েকে আরেকবার মারতে দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নাজমিন বেগম বসলেন নিজের জায়গায়। বসতে বসতে চোখ দিয়ে নুসরাতকে শাসাতে ভুললেন না, মুখ দিয়ে শাসালেন। বেশি কথা বলতে দেখলে মুখ সেলাই করে রেখে দেব। 2 সপ্তাহ থাপ্পড় না পড়ায় মুখ বেশি চলছে, একদম বেশি কথা বলতে যেন না দেখি। নুসরাতের থোতা মুখ ভোতা হয়ে গেল। নাসির সাহেব শান্ত কণ্ঠে শুধালেন, তুমি কি করেছো সেটা বলো। নুসরাত ঠোঁট চেপে মিনমিনিয়ে বলে উঠল, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। নাজমিন বেগম বললেন, দেখেছেন আপনার মেয়ে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটার গাড়িতে।
নুসরাত চিৎকার করে উঠল। নাজমিন বেগমের চোখ রাঙানো দেখে নিজের রাগ গলধারণ করে বলে উঠল, আমার একার দোষ শুধু দেখো আম্মা, আরশ ভাই যে আমার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তা দেখছো না? নাজমিন বেগম হাত দিয়ে টেবিলের থাপ্পড় মারলেন। দেখেছেন কি সাহস ওর, মুখে মুখে তর্ক করে, আবার দোষ চাপায় ওই বাচ্চা ছেলেটার উপর। নুসরাত চিৎকার করে ওঠে, রাগে হাত মুঠো করে বলে ওঠে, উনি বাচ্চা হলে আমি কি, আমি বুড়ো? নাজমিন বেগম শাসিয়ে বললেন, চুপ, একদম চুপ। ইরশাদ মাঝখান থেকে বলে উঠল, হয়েছে আম্মু, তুমি এমন বিহেভ করছো যেন সব দোষ নুসরাতের। দুজনের সমান দোষ আমি মনে করি। নুসরাত উপর নিচ মাথা নাড়াল। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ইশরাতের গালে থাপ্পড় পড়ার প্রবল সম্ভাবনা আছে। নাজমিন বেগম রেগে ফুঁসে উঠে ইশরাতকে একটা দিতে যাবেন, নুসরাত টেনে সরিয়ে নিল। নাসির সাহেবকে উদ্দেশ্য করে বলল, এই ভদ্রমহিলাকে কে আনতে বলেছে আমাদের আলোচনায়? এসেছে থেকেই আমাকে পিটিয়ে চলেছে, এখন নাদান শিশু মেয়েটা একটু পক্ষপাতিত্ব করায় ওকে পিটাচ্ছে। মানে এই ভদ্রমহিলাকে এখানে এনেছে কে আব্বা? নাজমিন বেগম ক্ষোভ প্রকাশ করে বললেন, আপনার মেয়ের আচরণ দেখেন, আমাকে ভদ্রমহিলা বলছে। ওকে বলে দেবেন আমার সাথে যেন আর কোনো কথা না বলে। আমি বলি আপনার সংসার করছি, আপনার মেয়েদের ফরমাইশ খাটছি, আপনাদের সব কিছুর পরোয়া করছি, আর আপনারা আমাকে তার প্রতিদান এই দিলেন? আমার জায়গায় অন্য বেটি হলে এতদিনে মুখের ওপর ঠ্যাং দেখিয়ে চলে যেত। কথাটা শেষ করে ওড়নার কোণে চোখ মুছে নিলেন নাজমিন বেগম। নুসরাত আর ইশরাত মায়ের দিকে তাকিয়ে সমস্বরে বলে উঠল, হয়ে গেল গোপন বৈঠক। কিছুক্ষণ পর গোপন বৈঠক চলছে এখন। নাসির সাহেব গম্ভীর মুখে বসে আছেন, নুসরাত দুই গালে হাত রেখে বসেছে। নাসির সাহেব নুসরাতকে বললেন, হাত সরাও গাল থেকে। নুসরাত দুঃখী দুঃখী মুখে হাত সরাতেই দেখা গেল গালগুলো থাপ্পড়ের চোটে ঠুসে ফুলে আছে। ইশরাত আর নাসির সাহেব নুসরাতের গাল দেখে না চাইতেও হেসে দিলেন। ইরশাদ বলে উঠল, আব্বু, নুসরাতকে কত কিউট লাগছে তাই না? নাসির সাহেব মাথা নাড়ালেন, বললেন, তোমার মায়ের উচিত প্রতিদিন এরকম করে দেওয়া, তাহলে ওর মুখ দেখতে স্বাস্থ্যবান দেখাবে। ইরশাদ আর নাসির সাহেব হাই ফাই করে হাসলেন। নুসরাত দুইজনের দিকে খ্যাপাটে নজর বুলিয়ে উঠে চলে যেতে নেবে, নাসির সাহেব পিছু ডাকলেন, বললেন, আগামীকাল সকালে তোমার জন্য নতুন বাইক কিনবো। আগে বলে দিচ্ছি, টাকা তুমি দেবে, আমি নিয়ে যাব। নুসরাত কপাল কুঞ্চিত করলো, মুখ বাঁকিয়ে বলল, তাহলে আমি একাই যেতে পারবো, আপনার যাওয়ার প্রয়োজন নেই। ইশরাত নাসির সাহেবকে বলল, আব্বা ছোট্ট মানুষ, কিছু দিয়ে দেন। নাসির সাহেব নিজস্ব ভঙ্গিমায় বলে উঠলেন, আচ্ছা, ইশরাত যেহেতু সুপারিশ করেছে তাই 20 টাকা দেব, বাকি টাকা নিজের পকেট থেকে খরচ করবে তুমি। নুসরাত শক্ত কণ্ঠে শুধালো, আমাকে নিয়ে মজা নিচ্ছেন আপনারা দুজন? নাসির সাহেব আর ইশরাত মাথা উপর নিচ নাড়িয়ে রুম কাঁপিয়ে হাসল। তারপর ইশরাত আর নাসির সাহেব বললেন, জি হ্যাঁ, আপনাকে নিয়ে আমরা মজা নিচ্ছি।